যখন সে ব্যাংকে সার্ভিস করে, তার কাছে যদি সেটা বেসরকারি হোক কি সরকারি হোক, বেসরকারি হলে বেশি করে, তার কাছে কিছু টার্গেট থাকে। পূর্বের কোনো অমীমাংসিত কোনো ট্রমা থেকে বিষণ্ণতা আসছে, ক্রোধ আসছে। নেতৃত্ব দেওয়ার মানে রাজনৈতিক নেতৃত্ব বলছি না। নমস্কার, আপনি দেখছেন আনন্দবাজার অনলাইন এবং রয়েছেন ড্রিম ডেস্টিনি অনুষ্ঠানে। আমি সুজয় নীল এবং আমাদের সঙ্গে শ্রীমণি ভাস্কর। নমস্কার স্যার। নমস্কার স্যার। স্যার, একটা জিনিস নিয়ে ভাবছিলাম যে ধরুন এই সময় দাঁড়িয়ে যারা বিভিন্ন স্কিল নিয়ে নিজেকে আপগ্রেড করেছে, বিভিন্ন কিছু শিখেছে, বিভিন্ন কর্মক্ষেত্রের দিকে যাওয়ার চেষ্টা করেছে, তাদের ক্ষেত্রে মানে এইটাই না সব কিছু হয়ে উঠছে না। মানে একটা বড় জায়গায় থেকে যাচ্ছে মানসিক শক্তি, মেন্টাল পাওয়ার, যেটা কিন্তু বিভিন্ন সময়ে তাকে কখনো পিছিয়ে দেয়, আবার কখনো যারা মেন্টাল স্ট্রেংথ রাখতে পারে তারা এগিয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনি কিভাবে হেল্প করতে চাইবেন যারা পিছিয়ে যাচ্ছে তাদেরকে? আচ্ছা, প্রথমত বলবো যে মানুষের যদি প্রকৃত স্বভাব বলি, মানুষের প্রকৃত স্বভাব কিন্তু এরকমই যে সে প্রশান্তি নিয়ে এসছে। মানুষের প্রকৃত স্বভাবের মধ্যে হাসি, উচ্ছ্বাস, আনন্দ, ফুর্তি, এটা নিয়েই মানুষ এসছে। কিন্তু এই যে হাসি, প্রশান্তি, উচ্ছ্বাস, আনন্দ এটা নিয়ে এসছে, এটা আপনার জীবন বলুন, আমার জীবন বলুন, যারা দর্শকবৃন্দ প্রত্যেকেরই, এটা সার্টেন স্টেজ অবধি খুব বেশি করে থাকে, 90% থাকে। তো আস্তে আস্তে কিন্তু কমতে আরম্ভ করে। কেন? তার চারপাশের মানুষজন আছেন, যে মানুষটির প্রশান্তি কমছে, মানে মানসিক শক্তিও কিন্তু কমছে, তার পেছনে অন্য মানুষদের কিছু অ্যাম্বিশন আছে তার প্রতি। সে সেখানে আঘাত, ছোট থেকেই আমাদের বড় হয়ে ওঠার পথে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের আমাদের প্রতি চাহিদা থেকেই যায় কিছু না কিছু, এবং তাদেরও কিছু অ্যাম্বিশন আছে নিজস্ব। সেখানে আপনাকে হয়তো কোনো জায়গায় ডাউন করতে হবে, মানে তাদেরও কিছু সেই অ্যাম্বিশনের তাদের যা কোয়ালিটি দেখা গেল আপনি তার থেকে উপরে, আপনি আপনার কাজে মগ্ন, আপনি আপনার কোনো কাজ থেকে কোনো সরছেন না, ঠিকঠাকই কাজ করছেন, আপনার লক্ষ্যই নেই, কারণ প্রচুর পকেট ভর্তি কাজ। তাদের তো পকেটটা সেই মাত্রায় পূর্ণ নয়, ফলে আপনার প্রশান্তিতে প্রথম আঘাত আনবে। এর জন্য আমার মনে হয়েছে ইন ম্যাক্সিমাম কেসেস, অন্তত বর্তমান যুগে, লাস্ট 20 years, শেষ 20 বছর 25 বছর, আমাদের লাইফ ইজ নট এনাফ ফেয়ার, লাইফ ইজ নট এনাফ রাইট শেয়ারিং এনজয়মেন্ট, ফান, সোয়েট, টিয়ার্স, ব্লাড, ওয়েলথ, প্রসপারিটি, ফেম। মানে জীবন কিন্তু আমাদের প্রতি সবসময় ঠিক ন্যায্য থাকে না। ফলে আমাদের কোনো সময় আমাদের যে কষ্টের ঘাম, রক্তের তেজ বা তার থেকে উদ্ভূত যে উন্নতি, ফেম, রেপুটেশন ঠিক ফেয়ার ডিভাইডেড হচ্ছে না। এবং ডিভাইডেড না হওয়ার কারণ, আপনি বলেন আমি কি করতে পারি, আমার তো হাতিয়ার জ্যোতিষশাস্ত্র, এবং আমাদের জ্যোতিষশাস্ত্রের যে নখানা স্তম্ভ তো আছে, পুণ্য, কীর্তি, ধ্যান, যজ্ঞ, নাম, স্নান, দ্রব্য, যন্ত্র এবং ঔষধি, এই সূত্রগুলো রয়েছে আমার হাতে। এগুলো আমার হাতিয়ার একটা, এগুলো তো লোকেদেরকে আমি দিই। অবশ্যই অধিকাংশ ক্ষেত্রেই তারা কিন্তু যদি প্র্যাকটিস করে তারা কিন্তু কার্যকরী ফললাভ পায়। এবার কোত্থেকে মানসিক শক্তি আঘাত আসছে সেটা আগে ক্যালকুলেট করা দরকার, মানে কোন জায়গা থেকে মানসিক শক্তি আবার কমছে। একজন লোক যখন সে ব্যাংকে সার্ভিস করে, তার কাছে যদি সেটা বেসরকারি হোক কি সরকারি হোক, বেসরকারি হলে বেশি করে, তার কাছে কিছু টার্গেট থাকে যে এত ফিনান্স আপনাকে আনতে হবে। এখন অধিকাংশ ক্ষেত্রেই টার্গেট, সব জায়গায় প্রচুর প্রচুর শ্রম এবং কম্পিটিশন হাই, ফলে সেই টার্গেটকে এমনই টার্গেট দেওয়া হয় যে নর্মাল ওয়েতে সেই টার্গেটকে অ্যাচিভ করা সম্ভব নয়। জোরালো মানসিক জোর না থাকলে আপনি অন্য লোকের উপর ইনফ্লুয়েন্স করতেই পারবেন না।
ফলে সেই ইনফ্লুয়েন্স করার জন্য যে ব্লকগুলো, যে বাধাগুলো, সেগুলো মানুষের মধ্যে কিছু ট্রমা তৈরি করে। এই ট্রমা আমাদের ভেতরে মেন্টাল এনার্জিকে ল্যাক করাতে শুরু করে। আমরা প্রতিদিন আনুমানিক 60,000 থেকে 50,000 টু 60,000 এরকম থট করি। আনুমানিক 50,000 থেকে 60,000 থট করি। এবং বলেছিলেন একদিন। হ্যাঁ, এবং এই যে থট করি, এই থটের মধ্যে 70 to 80% থট আবার রিপিটেটিভ। মানে লাস্ট শুক্রবার যে থট করেছি, একই জিনিস বারবার অন্য রূপে বারবার করছি, কিন্তু আমরা থট একই জিনিস অন্য থট। মানে তাদের দ্বারা উদ্ভূত কোনো কিছু তারা কেন বললো, আমার ওখানে টাকার প্রবলেম কেন হলো, আমার সেভিংসে কেন বাধা আসছে, শরীরটা আমার কেন খারাপ হলো, ও আমাকে এমন কেন কথা বললো, আমি কেন প্রপার সম্মান পেলাম না, আমি তো এই কাজটা করেছিলাম। ওটা রিপিটেটিভ থট। এবং টোটাল যে থট করি তার 70 থেকে 80% কিন্তু নেগেটিভ থট থাকে। যারা প্রফেশনাল জায়গায়, সব জায়গায় যারা লিডার মানে বলছি যে নেতৃত্ব দেওয়ার মানে রাজনৈতিক নেতৃত্ব বলছি না, প্রত্যেক প্রফেশনে এক একটা লিডার আছে। আপনি আপনার জায়গায় লিডার, আমি আমার জায়গায় লিডার, নেতৃত্ব করছি। তাদেরকে প্রচুর এনার্জি ক্ষয় করতে হয়, মেন্টাল প্রচণ্ড এনার্জি বেরিয়ে যায়, এবং স্পঞ্জের মতন বিভিন্ন পরিস্থিতি তার থেকে এনার্জি কেড়ে নেয়। ভেতর সে ভাঙতে আরম্ভ করে, এবং যখন সে নেগেটিভ থট করতে আরম্ভ করে, প্রকৃতি সেটাই দেয় আপনি যেটা দিচ্ছেন। প্রকৃতি কিছু নেয় না, প্রকৃতি রিটার্ন করে, রিফ্লেকশন সেটাই কিন্তু আসবে। আপনি যদি আপনার বাগানে ক্যাকটাস গাছ পোতেন, ফিউ পিরিয়ডস দিন, জার্মিনেশন টাইম দিন, ওখান থেকে টমেটোর গাছ বেরোবে না, ওখান থেকে কিন্তু ক্যাকটাস গাছই বেরোবে। কিন্তু আমাদের কিছু এরিয়াজ অফ লাইফ আছে, সেই এরিয়াজ অফ লাইফ অ্যাস্ট্রোলজিক্যালি, যেমন আমাদের যেগুলো নিয়ে ম্যাক্সিমাম মানুষ আমাদের কাছে আসেন, প্রথম যেটা আসেন কমন, যার ট্রিটমেন্ট আমরা করি না। আচ্ছা, ডক্টর ট্রিটমেন্ট করেন হেলথ। আমরা কখনো কোনো জ্যোতিষশাস্ত্র বিদ প্রপারলি কোনো হেলথের ট্রিটমেন্ট দিতে পারবেন না, কিন্তু ক্যালকুলেট করতে পারেন কখন অসুস্থ হবেন। এটা কিন্তু 90% মিলিয়ে দেওয়া যায়, ওই বছরগুলোতেই অসুস্থ হবেন। ইট ক্যান বি ক্যালকুলেটেড প্রিভিয়াসলি, 20 বছর আগে থেকে ক্যালকুলেট করা যায়। ইয়েস, আমি তো পারি কোন দশাতে কি কি রোগ ব্যাধি আসবে এবং কি কি ধরনের রোগ ব্যাধি আসবে। অ্যাকুরেট হয় মোটামুটি নয়, 90% অ্যাবাভ অ্যাকুরেট হয়। কেন অ্যাকুরেট হয়? বর্তমান বিজ্ঞানীরাও বলছেন, ডক্টররাও বলছেন যে 70% রোগ কিন্তু আমাদের থট থেকে আসে। ওকে, এত মানুষ আজকে রোগগ্রস্ত কেন? কারণ তার কাছে প্রচুর নেগেটিভ থট আছে, প্রচুর অ্যাম্বিশন আছে। সবাইকে বড় গাড়ি কিনতে হবে, সবাইকে বাংলো করতে হবে, শান্তিনিকেতনে জমি রাখতে হবে, ঠিক আছে, বিদেশে অন্তত বছরে 3 থেকে 4 বার বেড়াতে যেতে হবে, ব্যাংক ব্যালেন্স ইউজ থাকতে হবে, প্রতিবেশীকে দেখানোর জন্য আরো 2-3টে গাড়ি কিনতে হবে। এগুলো দরকার। ভর্তি জামা কাপড় আলমিরাতে, মানে খুললে উপজে পড়ে যাচ্ছে, আরো জামা কাপড় কিনতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। ফলে তার জন্য খরচ দরকার, তার থেকে স্ট্রেস আসবে। এবার এই স্ট্রেসগুলো যেগুলো আসছে অ্যাস্ট্রোলজিক্যালি, তার কিছু কিছু পার্ট আছে। যেমন প্রথম আমাদের অ্যাস্ট্রোলজিক্যালি আমাদের নাম্বার 1 যে ঘর, লগ্ন যেখানে থাকে অ্যাসেন্ডেন্ট, সেটা আমাদের হেলথকে ইন্ডিকেট করে। দ্বিতীয় সেটা হচ্ছে মানি, মানে সেকেন্ড হাউসটা আমাদের মানিকে ইন্ডিকেট করে। সেকেন্ড হাউস থেকে ডাইরেক্ট ওখানে দেখলেই বা ওই জায়গার যে প্ল্যানেট তাকে অবজার্ভ করলে আপনার কাছে কি মানি আসতে পারে, আপনি কত রোজগার করতে পারেন, সেটা আন্দাজ পাওয়া যায়। রাখতে পারবেন কিনা তার জন্য কিন্তু 11th হাউসও লাগবে। ওকে, টাকাটা আসছে কিনা। আমি আগের দিন বলেছিলাম সেই মানুষটি মোটামুটি সুখী, যার ডেলি রোজগার আছে, দের ইজ নো ডেট, কোনো লোন নেই ব্যাংকে, ডেলি রোজগার কিন্তু আছে। তৃতীয় হচ্ছে আমাদের রিলেশনশিপ কেমন থাকবে, এই নিয়ে কিন্তু মানুষ আজকে চিন্তিত। মানসিক শক্তি, এই দুটো জিনিস নিয়ে আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন আসে। আমি কমেন্ট সেকশন দেখছিলাম, তো এইরকম ধরনের প্রশ্নই বেশি আসছে। রিলেশনশিপ নিয়ে মানুষকে চিন্তিত কেন? মানুষ, প্রত্যেক মানুষ, এভরিবডি কারোর কাছে স্পেশাল ওয়ান হতে চায়। প্রত্যেক মানুষ চায় কেউ তাকে চাক বা ভালোবাসুক, অ্যাডমায়ার করুক বা লাভ থাকুক। সেটা কোনো কি মানে অপোজিট জেন্ডার হতে হবে এমন কোনো মানে নেই, কিন্তু ভালোবাসাটা দরকার। এবং কেউ একজন থাকুক, প্রত্যেক মানুষ চায়
যেন তাকে নিয়ে সে গর্ব করে। রিলেশনশিপ এগুলো সবাই আমরা চাই, কিন্তু সেটা কি হয়? এবং সেও তো সেটা চাইছে। এখানে কিন্তু সেই ব্লকগুলো তৈরি হয়, ট্রমা তৈরি হয়। তারপরে কেরিয়ার আসে, তারপরে আসে রেপুটেশন। আমি আগেও শুরু করেছিলাম যে যখন আপনি কোনো বড় কিছু হতে চাইছেন, আপনার চারপাশে তাদেরও কিছু অ্যাম্বিশন আছে। তাদের অ্যাম্বিশন হয়তো আপনাকে নিয়ে বা আপনাকে ছাড়া, আপনাকে প্রয়োজনে নিয়ে নেওয়া, পরবর্তীকালে আপনাকে সরিয়ে দেওয়া, সেগুলো তো আপনাকে আঘাত করবে। একদমই তাই। এর পাশাপাশি যে এই অশান্তিগুলো এলো, তার জন্য যে ব্লক তৈরি হচ্ছে, তার থেকে অ্যাংজাইটি, ফিয়ার এবং ট্রমা তৈরি হচ্ছে। এবং পূর্বের কোনো অমীমাংসিত কোনো ট্রমা থেকে, যেটা বহুদিন আগে ঘটেছে, যেটা মীমাংসা প্রপারলি হয়নি, তার থেকে মানসিক শক্তি মানুষের কমছে, বিষণ্ণতা আসছে, ক্রোধ আসছে। বিষণ্ণতা এলেও নিজেকে কিন্তু সোসাইটির কাছে, স্ত্রীর কাছে, স্বামীর কাছে, শাশুড়ি মার কাছে, শ্বশুর মশাইয়ের কাছে নিজেকে উচ্ছ্বাস দেখাতে হবে, বিষণ্ণতাকে দাবিয়ে রেখে। ক্রোধ আসছে, মিষ্টি হাসি আসতে হবে। কারোর সাথে মিশতে আপনি চাইছেন না, ভালো লাগছে না এখন, কিন্তু মিশতে হবে, এড়িয়ে চললে হবে না। এই সোসাইটির চাপ, সোসাইটির চাপ, আপনি নিজে চাপও তৈরি করে ফেলেছেন। আপনার তো মানে সেই যে টলস্টয়ের গল্পটা ছিল, হয়তো পড়েছিলেন, মনে হয় পড়ে, নিশ্চয়ই পড়বেন, যে প্রথমে একটি লোককে বলা হয়েছে, একটি জমিদার বলেছিল যে তুমি সকালবেলা ঘুম থেকে ওঠো, ঘুম থেকে উঠে যতখানি এরিয়া পারবে তুমি ঘুরে এসো, যেটুকু এরিয়া তুমি ঘুরে আসবে, এবং সূর্যাস্তের মধ্যে তোমাকে মেন জায়গায় চলে আসতে হবে। চলে এসে যতটুকু জায়গা তুমি নেবে, এটা তোমার জায়গা। সে তো খুব খুশি, সকাল থেকে উঠে, এই আঙুর ক্ষেত, এটা আমার, একবার দৌড় করে ফেললো, এটা গমের ক্ষেত, এটা আমার, বুঝতে পারছেন, এখানে মাইন্স আছে, এটা আমার। এই করতে করতে যখন 3টে হয়ে গেছে, তখন রাজারই, ওই জমিদারেরই আর কি ঘোষসভার ছিল, বলছে আমার কিন্তু ফিরতে হবে, আপনি তো এগিয়ে যাচ্ছেন, ফিরে দেওয়ার জায়গায় আসতে হবে। 3টের পর থেকে ব্যাক করতে আরম্ভ করছে। ব্যাক করতে 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 যখন এন্ডের জায়গা, তখন সে প্রায় অর্ধশায়িত অবস্থা, তার শ্বাস, সে আর উঠতে পারছে না। যখন লাস্ট পয়েন্টে জমিদার যেখানে দাঁড়িয়ে ছিল, সেখানে শুরু করেছিল, সেই জায়গায় যখন এসে পড়লো, সেখানে সে সমস্ত দম ত্যাগ করে দিল, শ্বাস নেই আর। সেই জমিদার বা রাজা বলছে, এটাই তোমার জায়গা, ওখানেই শেষ, ওখানেই কবর। অনেক বড়, অনেক বড় জায়গা। তো কোথাও না কোথাও আমরা নিজেরা জায়গা তৈরি করে ফেলি। এই ফিলোসফিক্যাল স্টোরিগুলো কি অদ্ভুতভাবে তৈরি হয় না? টলস্টয় লিখেছিলেন। এবং এর থেকে প্যানিক অ্যাটাক আসছে, বিভিন্ন ক্ষেত্রে বুক ধরফর করছে, কারণ অনেক কিছু পেতে হবে। তো এখানে আমি কি করতে পারি, সেটা পরের এপিসোডে বলবো। এইভাবে কেউ থামায়? হ্যাঁ, যাই হোক, পরের এপিসোডে নজর রাখুন, কারণ এই আলোচনা চলতেই থাকবে। নমস্কার। নমস্কার।